অনন্য অবদানের জন্য ৬ নারী ও ক্রিকেট দলকে সম্মাননা, নির্যাতন হেনস্থার ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। মাগুরায় শিশু নিপীড়নের ঘটনায় মামলা, পরিবারের খোঁজ খবর নিলেন তারেক রহমান। নারী নির্যাতনে জড়িত কেউ ছাড় পাবে না বললেন উপদেষ্টা আসিফ। রমজানের দ্বিতীয় সপ্তাহে জমজমাট ঈদ বাজার, যমুনা ফিউচার পার্ক সহ রাজধানীর নানা বিপণী বিতানে ক্রেতাদের ভিড়। একসাথে অনেকগুলো ব্র্যান্ডের দোকান আছে, একসাথে হয়ে যায়, সেজন্য ব্যক্তিগতভাবে মনে হয়েছে তারা যে দামটা নেয় সেটা রিজনেবল। সিরিয়ায় আসাদপন্থীদের অবস্থানে সামরিক বাহিনীর অভিযান, নিহত ৩০০। লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে চলছে লড়াই। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, সাথে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারীদের উপর সাম্প্রতিক হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এমন ঘটনাকে স্বপ্নের নতুন বাংলাদেশের বিপরীত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। বলেন, সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী ক্রিকেট দল ছাড়াও ৬ জনকে পদক দেওয়া হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কন্যারা আর কতকাল পরীক্ষা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট নারীরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন প্রফেসর ইউনূস। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে, ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছে তার বিপরীত এমন সব হামলা। সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস নিপীড়ন রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। অদম্য নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, দেশের অগ্রগতি এবং উন্নয়নে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। সরকারকে লক্ষ্য রাখতে হবে দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। তিনি আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটছে। আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসা গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড, এমনটা জানিয়েছে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান। শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি, আর তাই তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগে কর্তব্যরত চিকিৎসকরা। শুক্রবার লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। 48 ঘণ্টায় রাখা হয় পর্যবেক্ষণে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে শিশুটির পরিবারের। এদিকে দুপুরে 1টার পর শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা যাতে ছাড় না পায় তার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে, এমনটা জানান তিনি। আর নির্যাতনের ঘটনায় বিকেলে মামলা করেছেন ভুক্তভোগীর মা। এতে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত হিটু শেখ তার ছেলেকে আদালতে তোলা হয়েছে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার হয় এই শিশুটি। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। তবে আসলে সে যে স্টেজে চলে গেছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। এজাহারে মোট 4 জন আসামির কথা উল্লেখ আছে। এখানে ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির খোঁজ খবর নিতে মায়ের সাথে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ভুক্তভোগী পরিবারের সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্থার চেষ্টা করছে। ধর্ম এই ধরনের কাজ সমর্থন করে না। নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। নারীর প্রতি সহিংসতা রোধে বা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। শিশু ধর্ষণ থেকে শুরু করে মোরাল পুলিশিং এবং মব ভায়োলেন্স উদ্বেগজনক। এসব মন্তব্য উঠে এসেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী দিবস উপলক্ষে নারী মুক্তি অভ্যুত্থান পরবর্তী শীর্ষক আলোচনা সভায়। অনুষ্ঠানে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কোনো চেষ্টা করছে না। জুলাই অভ্যুত্থানে
পর থেকে সংঘবদ্ধ নারী বিদ্বেষী তৎপরতা কাজ করছে এমন অভিযোগ করেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। তাদের মতে নারী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাজনীতিতে নারীদের সংগঠিত হতে হবে, বিভেদ ভুলে নারীর প্রতি সহিংসতা এবং মবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। রমজানে আইন শৃঙ্খলা রক্ষায় এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই মাসে আবাসিক এলাকার শপিং মল ও মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি বাহিনীর প্রধানদের গ্রেফতারের অনুমতি দিয়েছে ডিএমপি। তারা পুলিশের সহযোগিতা হিসেবে দায়িত্ব পালন করবে, এমনটা জানিয়েছেন পুলিশ কমিশনার। ঈদ উপলক্ষে শপিং মল, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আবাসিক এলাকা সহ নগরীতে রাতভর মানুষের চলাচলও থাকে বেশি। তাই নগরবাসীর নিরাপত্তায়, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। রমজানুল মোবারক জানাই। ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমিশনার জানিয়েছেন, দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেফতারের অনুমতিও দেওয়া হয়েছে। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দিকে ঢাকাবাসীকে খেয়াল রাখার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, কারো বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে। প্লিজ আমাদেরকে খবর দেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে জমজমাটি ঈদবাজার। দক্ষিণ এশিয়ায় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের ঈদবাজারের খবর জানবো সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। ঐশী, একটু জানাবেন ঈদবাজারের ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? আর পোশাকের কথা আগের ঘন্টা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম। একই সাথে একটু ভিড়ভাট্টার খবরও জানাবেন, মানুষের চাপ কেমন ঈদের কেনাকাটায়? মানুষের চাপ কলি প্রথম রমজান থেকে শুরু হয়ে গিয়েছে। আর যমুনা ফিউচার পার্কে যেমনটা আমরা জানি যে বেলা যত কমতে থাকে, অর্থাৎ রোদের প্রখরতা যত কমতে থাকে, তত মানুষের ভিড় বাড়তে থাকে। কারণ এই সময়টায় রোজা রেখে আসলে রোদের প্রখর তাপে অনেকেই আসতে চান না বাইরে। তবে অনেকেই কিন্তু আমরা দেখেছি এর আগেও যে প্রচুর মানুষ এসে কিন্তু শপিং করা শুরু করে দিয়েছেন। যমুনা ফিউচার পার্কের বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে তারা পছন্দের পণ্যগুলো কিনছেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছিল, সেখানে তারা বলছেন যে আসলে রমজান যেহেতু এবার গরমের মধ্যে, ফলে বাইরের প্রচণ্ড রোদে তাপে আসলে কেনাকাটা করাটা দুঃসাধ্য হয়ে পড়ে। তবে যমুনা ফিউচার পার্কে যেহেতু পুরো শীতাতপ নিয়ন্ত্রিত একটি শপিং মল, এবং এখানে এলে পোশাক থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী সব কিছু আসলে একই ছাদের নিচে পাওয়া সম্ভব। তাই এখানে সবাই আসেন এবং আরামদায়ক পরিবেশে সবাই শপিং করেন। তেমনটি ভিড়ভাট্টা আরও পরবর্তীতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ ঐশী। জানবো রাজধানীর ইফতার বাজারের খবর, যোগ দিবেন সহকর্মী রেদওয়ান আহমেদ, তিনি আছেন গুলশান এলাকায়। রেদওয়ান, জানাবেন ইফতার বাজারে বেচাকেনা কেমন দেখছেন? আজকে ইফতারের রমজানের দ্বিতীয় সপ্তাহ, মানুষের ভিড় কেমন দেখছেন ইফতার বাজারে? কলি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমরা এই গুলশানের এই এলাকাটিতে অবস্থান নিয়েছি। সেই সাথে আমরা যেটি দেখতে পেরেছি যে গতকালকে কিন্তু ছুটির দিন ছিল, আজকে কিছুটা ভিড় কম হলেও কিন্তু একেবারেই কম নয়। সেই সাথে ইফতারের যে বাজার, বিভিন্ন খাবারের বাহারি পসরা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হাঁড়িতে গরম জিলাপি ভাজা হচ্ছে, সেই সাথে বিভিন্ন রকমের হালিম থেকে শুরু করে ইফতারের নানান সামগ্রী কিন্তু এখানে অ্যাভেলেবেল। সেই সাথে তারা বলছিলেন যে গতকালকে যেহেতু ছুটির দিন ছিল, সেই জন্য কিছুটা ক্রেতাদের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। আজকে খানিকটা কম ভিড়, তবে এখন পর্যন্ত কিন্তু ইফতারের বেশ অনেকটা সময় বাকি, ক্রেতারা আসবেন এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আসলে আপনাদের এখানে ইফতারের কি কি আসলে ভিন্ন আইটেম? আসসালামু আলাইকুম। আমাদের এখানে রেগুলার আইটেমগুলোর সাথে আমাদের যে স্পেশাল যে আইটেমগুলো আছে সেটা আমাদের রেশমি জিলাপি আছে, বোম্বাই জিলাপি আছে, এরপরে আমাদের স্পেশাল হালিম আছে, আমাদের হলো চিকেন ডোমেস্টিক আছে, এবার চিকেন সাসলিক আছে, এবং যেগুলো প্রাইস খুবই রিজনেবলের মধ্যে আছে। যেমনটা শুনছিলাম আসলে যে খুব
রিজনেবল প্রাইসে কিন্তু তারা বিভিন্ন রকমের জিলাপি থেকে শুরু করে কাবাব আইটেম কিন্তু এখানে রেখেছেন ভোক্তাদের জন্য। এবং এই যে রেস্টুরেন্টটিতে সেখানে কিন্তু দামের পাশাপাশি কিন্তু এখানে যে স্বাস্থ্যকর যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সেখানে নিশ্চিত করা হয়েছে, এমনটি কিন্তু আমরা শুনছিলাম এখানে বিক্রেতাদের কাছ থেকে। সেই সাথে ইফতারের এই বাজারে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতাদের ভিড় এবং বেশ জমজমাট হয়ে উঠেছে এই রাজধানীর এই গুলশানের ইফতার বাজার। অনেক ধন্যবাদ রিদওয়ান। সিরিয়ায় এবার সামরিক বাহিনীর পাল্টা অভিযানে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর ৩ শতাধিক সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের বাসিন্দা। লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে সামরিক বাহিনী ও আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। থেমে থেমে চলছে লড়াই। আর এই অবস্থায় সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্টের হুঁশিয়ারি, সহিংসতার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। লাতাকিয়ার বিভিন্ন এলাকায় চলছে গোলাগুলি, এর পাশাপাশি চলছে বোমা হামলাও। গেল বৃহস্পতিবার লাতাকিয়া, হোমস এবং আলেপ্পোয় সামরিক বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক লড়াই হয় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর। এরপর থেকে অস্থিতিশীল হয়ে উঠেছে লাতাকিয়া সহ বিভিন্ন অঞ্চল। শুক্রবারও সহিংসতা হয় বিভিন্ন স্থানে। কোথাও অবস্থান নিয়েছে আসাদপন্থী সশস্ত্র সদস্যরা, আবার কোথাও চলছে সেনা টহল। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় লাতাকিয়ার আলওয়াতি সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বলছে সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। দামেস্কের দাবি নিহতরা সবাই আসাদপন্থী। এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা, কোনো ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের। পতিত সরকারের পক্ষ হয়ে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা প্রশ্রয় দেব না। যারাই সিরিয়ার শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এদিকে সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রুশ আক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো মিরেজ ফাইটার জেট ব্যবহার করল ইউক্রেন। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে আলোচিত ফরাসি এসব যুদ্ধ বিমান ব্যবহার করে কিয়েভ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শুক্রবার বড় ধরনের বিমান হামলা চালায় রাশিয়া। এতে প্রায় ২০০ রুশ ড্রোন এবং ফাইটার জেট অংশ নেয়। আর তাদের ঠেকাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে মিরেজ ফাইটার জেট। এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ৩৪টি রুশ ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ধ্বংস করা হয়। পোক্রোভস্ক এবং কুরস্কের একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। এর আগে ইউক্রেনের বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপো, ড্রোন স্টোরেজ পয়েন্ট এবং নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় মস্কো। গ্রিসের রাজধানী এথেন্সে সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীদের সাথে দাঙ্গা পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। শুক্রবার সরকার বিরোধী অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক চলাকালীন সংসদ ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। ভবনের সামনে পেট্রোল বোমা এবং ধোঁয়া বোমা নিক্ষেপ করে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড এবং জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদেরকে। ২০২৩ সালে গ্রিসে এক রেল দুর্ঘটনায় প্রাণ হারান ৫৭ যাত্রী। গত ২৮ ফেব্রুয়ারি দুর্ঘটনার ২ বছর পূর্তিতে বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। কিন্তু সরকারের দায়ভার এড়াতে চাইলে সরকার পতনের দাবিতে উত্থাপিত হয় অনাস্থা প্রস্তাব। আবারও সমুদ্রপথে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতির হুঁশিয়ারি, ৪ দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা তুলে না নেওয়া হলে পাল্টা জবাব দেবে তারাও। পুরো বিশ্বের সামনে ঘোষণা করছে যে সবাইকে ৪ দিনের আলটিমেটাম দেওয়া হলো। এই ৪ দিন পরে যদি শত্রু ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রাখে তবে আমরাও আমাদের নৌ অভিযান পুনরায় চালু করব। আমাদের অবস্থান স্পষ্ট, ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে গাজার মানুষ না খেয়ে মারা যাবে, সেটি আমরা সহ্য করব না। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।